পাপের প্রায়শ্চিত্ত কি? এড়িয়ে গেল কি পুরনো পাপ কখনো মানুষকে ছেড়ে যায়? সাধারণত জীবনে অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটে যাওয়ার পর আমরা সেগুলোকে নিয়ে আর মাথায় ঘামাই না, কিছুই হয়নি মনে করে সামনে আগাই। কিন্তু দেখা যায় চিন্তার বাইরে থাকা সে নিষ্ঠুর কর্মফল আমাদের পিছু ছেড়ে যায় না। জীবন চলতে চলতে হঠাৎই সেই মুহূর্তগুলো এসে জীবনকে থমকে দেয়। রাগের বশে নেওয়া কোনো সিদ্ধান্তের ফলাফল এসে থামিয়ে দেয় জীবনের সহজ যাত্রা। ঠিক এমনই একটি কর্মঠ গৃহিণী নিজের মা মেয়েকে নিয়ে রয়েছে তার ছোট্ট একটি পরিবার। তবে জীবন নেওয়া এক সিদ্ধান্ত কীভাবে তার সবকিছু এলোমেলো করে দেয়, সে গল্প নিয়ে তৈরি থ্রিলার মুভিটি। কথা বলছিলাম ইন্দোনেশিয়ান এক গ্রাম্য সত্য ঘটনা থেকে নির্মিত হরর থ্রিলার সিনেমা দ্য রিডেম্পশন অফ সিন। তো চলুন জানা যাক তার ঘটনা প্রবাহ। মুভির শুরু হয় এক অস্পষ্ট দৃশ্য দিয়ে, যেখানে এক মহিলা আর তার মা ছোট মেয়েকে নিয়ে তাড়াহুড়ো করে কোথাও যেতে থাকে। আর অল্প একটু সময়ের জন্য দেখা যায় এক লোকের গায়ে যেন আগুন লেগে গেছে। তবে এইসবে আপাতত তেমন চোখ না দিয়েই সে মহিলা এক গাড়িতে ওঠে। এতক্ষণে পরিষ্কার হয় যে এই মহিলাই গল্পের মূল চরিত্র, যার নাম হলো ওয়াইনিং, যাকে মুভিতে বেশিরভাগ সময় নিং বলে ডাকা হয়। আর তার সাথে আছে তার মা ওটিয়া, এটা তার নাম, এবং 11 বছরের ছোট্ট একটি মেয়ে যার নাম নির্মালা। গাড়িতে ওঠার পর আমরা পরিচিত হই আরও একটা লোকের সাথে যার নাম ইকরাম। দেখা যায় নিং তার পরিবারকে নিয়ে সেই লোকের সাথে যেন কোথাও যাচ্ছে গাড়িতে করে। তাদের যাওয়ার ব্যাপারটা এই গল্পে এখনও স্পষ্ট করে জানানো হয় না, তবে এটা বোঝা যায় পূর্বের স্বামীকে রেখে ইকরামের হাত ধরে নিং যেন পালিয়ে যাচ্ছে তারা নতুন একটি সংসার গড়বে বলে। এখন নিং কেন এই সিদ্ধান্ত নিল, কেন তার হাজব্যান্ডকে ছেড়ে অন্য একটি পুরুষের সাথে যাচ্ছে, এই সম্পর্কের গভীরতা জানতে হলে এই গল্পটা পুরোপুরি দেখতে হবে। যাই হোক, ইকরামের সাথে তো নিং সে গাড়িতে করে অন্যত্র চলে যায়। নিংয়ের উদ্দেশ্য ছিল নতুন সুন্দর একটি সংসার গোছানোর, কিন্তু দেখা যায় এই ইকরাম ছিল 1 নম্বরের ফ্রড। সে নিংকে শুধু ব্যবহার করার জন্যই ফাঁসিয়েছিল। এমনকি সে নিজের গ্রামেও সে 1 নম্বরের ধাপ্পাবাজ প্রতারক হিসেবে পরিচিত, যে কিনা ভুয়া রিচুয়ালের নাম করে মানুষদের ঠকাতো এবং টাকা কামাতো। আর অবশ্যই নিংও কিন্তু তাকে শুরুর দিকে এইসব কাজে সাহায্য করত। ইকরাম ছিল ভুয়া কবিরাজ, কিন্তু কয়েক মাস পর নিং তাকে আর এসব কাজে সমর্থন করে না, বরং সে ইকরামকে সতর্ক করে বলে, তোমার ভাওতাবাজি কিন্তু মানুষজন ধরে ফেলেছে, তাই এগুলো ছেড়ে দাও। কিন্তু ইকরাম তো এসব করেই টাকা কামাচ্ছে, তাই নিং তাকে এসবে বাধা দেওয়ায় সে তার গায়ে হাত তোলে এবং তার পরিবারকে ক্ষতি করার হুমকি দিয়েছিল। তাই বাধ্য হয়ে নিং আরও একবার তার কাছে সাহায্য করে। কিন্তু ইকরামের উপর এতটাই অতিষ্ঠ হয়ে যায় নিং, এবার সে একটি সাহসী এবং খুবই ভয়ঙ্কর একটি সিদ্ধান্ত নিয়েছিল। সেটা হলো রিচুয়ালের কাজের জন্য ইকরাম যখন তাদের এলাকার এক নদীতে ডুব দিয়েছিল এবং এই খরস্রোতা নদীতে যখন উত্তাল তরঙ্গ বইছে এবং সে তরঙ্গের ভেতরের জন্য ইকরাম ভেসে না যায়, এজন্য তার কোমরে একটি দড়ি বেঁধে নিয়েছিল এবং এই দড়ির অপর প্রান্ত ছিল নিংয়ের হাতে। কিন্তু ইকরাম যখন নদীতে নামলো এবং ডুব দিল, নদীর স্রোত যেন তীব্র হয়ে যায়। নিং তার হাতের দড়িটা কিন্তু ছেড়ে দিয়েছিল। নিং কিন্তু ইচ্ছা করে এটা করলো, আর স্রোতের গভীরে ইকরাম মিলিয়ে যায়। অর্থাৎ সহজভাবে বললে ইকরাম নদীতে ডুবে মারা যায়, আর এটা কিন্তু নিং ইচ্ছা করে করল। এই ঘটনা 2 সপ্তাহ পেরিয়ে যায় এবং ইকরামের মৃত্যুর পর নিং আর কাউকেই বিয়ে করে না, অর্থাৎ পুরোপুরি একজন সিঙ্গেল মাদার হিসেবেই সে তার মা মেয়েকে নিয়ে থাকতে লাগে। নিং একটি কোম্পানিতে গাড়ি চালানোর কাজও করতে থাকে, আর তার মা উটিয়া সেই গ্রামে জাপান থেকে আসা এক ধনাঢ্য ব্যক্তি যার নাম কিনা টেটাশোর। এই জাপানি ব্যক্তির সুবিশাল বাড়িতে গৃহ পরিচারিকা অর্থাৎ ঘরদোর গোছানোর পরিষ্কার কাজ করতে থাকে তার মা। এইভাবেই যেতে থাকে দিন, কিন্তু নিংয়ের মনে যেন শান্তি নেই। স্বামী ছাড়া সংসারে একমাত্র মেয়ে ভবিষ্যৎ কী হবে সে চিন্তায় সবসময় ডুবে থাকে নিং। তাছাড়া তার দ্বিতীয় হাজব্যান্ড ইকরামের উপর ক্ষিপ্ত ছিল গ্রামবাসীরা, এখনও প্রায় নিংকে গালমন্দ করে। কীভাবে ইকরাম তাদের কাছ থেকে প্রতারণা করে টাকা নিয়েছে সেগুলো তারা ফেরত চায়। তারা নিংয়ের কাছে টাকা কিন্তু দাবি করেছিল। উপায় না পেয়ে নিংও চুপচাপ সেগুলো শোনে। এইসব থেকে বোঝা যায় যে এখন নিংয়ের জীবন এভাবেই কাটাতে হবে। যাই হোক, এভাবেই ভালো মন্দ মিলিয়ে তার দিনকাল কাটতে থাকে। কিন্তু তারপরে আসে সেই দিন, যে দিন আরও একবার নতুন করে অন্ধকার নামে এবং তার জীবন যেন নষ্টাগত হতে ধরে। এমনই একটা দিন, রাতের বেলা তুমুল ঝড় বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টিপাতের রাস্তাও পিচ্ছিল। তাই নিজের মেয়ে এবং তার মাকে নিয়ে আসার জন্য টেটাশুরের বাড়িতে যায়। নিং তার ডিউটি শেষ করে সে তার মা মেয়েকে নেওয়ার জন্য টেটাশুরের বাড়িতে এসেছিল, মানে সে জাপানি ব্যক্তিটার বাড়ি। নিং এসেছিল স্কুটি চালিয়ে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, দাদির সাথে ছোট্ট নির্মালা টেটাশুরের বাড়িতে যেত প্রতিদিন। যেহেতু বাড়িটা সুবিশাল এবং সুন্দর, সেখানে আরও অনেক বাচ্চারাও আছে, তার দাদি কাজে যাওয়ার সময় নাতনিকেও তার সাথে নিয়ে যেত, যাতে করে তার নাতনি খেলাধুলা করে সময় কাটানোর জন্য ভালো একটা পরিবেশ পায়। কিন্তু সেদিন রাত্রে কোনো এক কারণে নির্মালা যেন ব্যথায় কাতরাতে থাকে। দাদিও যেন তড়িঘড়ি করে আসছিল, তাই আর সময় সম্পেক্ষণ না করে নিং আসা মাত্রই তো দাদি তাকে নিয়ে নিংয়ের স্কুটিতে ওঠে। এখানে লক্ষণীয় বিষয়, তারা যেন পালিয়ে যেতে চাচ্ছে। তা যেহেতু মেয়ে অসুস্থ, তাই দ্রুত বাড়ি যাওয়ার জন্য নিং লম্বা একটা রাস্তা রেখে শর্টকাট রাস্তা বেছে নেয়। কিন্তু এখানেই তো বড় ভুলটা করে বসে নিং।
কারণ যে রাস্তাটা ধরে তারা যাচ্ছে সে রাস্তাটা ছিল খুবই পিচ্ছিল, যথেষ্ট পরিমাণে পিচ্ছিল, যেটা বৃষ্টির কারণে আরও বেশি বিপজ্জনক হয়ে গেছে। একদিকে কাদামাটির পিচ্ছিল চিকন রাস্তা এবং তার পাশেই তো আবার নদী। হ্যাঁ, এটা সেই নদী যে নদীতে কিনা ইকরাম ডুবে মারা গিয়েছিল। সুতরাং খুবই ভয়ঙ্কর কিছু ঘটে এখানে। দ্রুত স্কুটি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে নিং এবং তারা তিনজন তিনটি জায়গায় ছিটকে যায়। তবে নিং ও তার মা মাটিতে পড়ে থাকলেও স্কুটি থেকে ছিটকে নদীর কাছে পড়ে যায় নির্মলা, এবং সেই নীরব থমথমে পরিবেশে এভাবেই কিছুটা মুহূর্ত কেটে যায়। তারা তো প্রায় অচেতন। এর কিছু সময় পর নিংয়ের জ্ঞান ফিরেছিল। সে তো উঠে চারপাশে চোখ বোলাতে থাকে, কোথায় তার মেয়ে, কি থেকে কি হয়ে গেল এটা বুঝতে বুঝতে যেন পেছন থেকে একটি লোক আসে ওখানে, যে নিংকে এই জায়গাটা বিপজ্জনক এই কথাটা বললে এখান থেকে চলে যেতে থাকে। কিন্তু মা ও মেয়েকে হারিয়ে প্রায় পাগল পড়া নিং অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। এর বেশ অনেকক্ষণ পর সেখানে উদ্ধারকর্মী টিমও এসেছিল। তারা অনেক খোঁজাখুঁজির পর নিংয়ের মাকে পাই, তবে জীবিত না, বরং সে তো মৃত অবস্থায়। সে তখনই আসলে মারা গেছে পরে। তবে এর চেয়ে ভয়াবহ কথা হলো, মাকে খুঁজে পাওয়া গেলেও মেয়ে নির্মলাকে খুঁজে পাওয়াই যাচ্ছে না। তবে স্বাভাবিকভাবে নিং তো ধারণা করেছিল এই নদীর খরস্রোতার ভেতরে হয়তো তার মেয়ে এখানেই মিলিয়ে গেছে বা ডুবে গেছে। এখান থেকে গল্পের মোড় ঘুরে যায় অন্যদিকে। এতক্ষণে ডিপ্রেশন মাখা গ্রাম্য পরিবেশ ও নিংয়ের সংগ্রাম স্টোরির মাঝ থেকে গল্প শিফট হয় এক নতুন ও ফ্রেশ পরিবেশে। এন্ট্রি হয় গল্পের আর এক গুরুত্বপূর্ণ চরিত্র তীর্থার। পেশায় সাঁতার শিক্ষিকা এই তীর্থাকে দেখতে মায়াবী হলেও প্রথম দর্শনে তার স্বভাব চরিত্র দেখে মনে হয় সে যথেষ্ট কঠোর এবং ডেয়ারিং। এমনকি তার সাঁতার শেখানোর কৌশলও যেন স্কুলের কড়া শিক্ষকদের মতোই। কোনো স্টুডেন্টরা পানিতে না নামলে নিজে পানিতে ধরে ফেলে দেয়, কারণ তার বিশ্বাস এমনটা না করলে কেউ সাঁতার শিখবে না। যাই হোক, এই সুন্দরী তীর্থা এখন এই ছোট্ট গ্রামে থাকলেও সে আসলে রাজধানী শহর জাকার্তার মেয়ে, এবং সাঁতার শেখানোর পাশাপাশি তার আরেকটি পরিচয় হলো সে একজন পডকাস্টার, মানে লাইভ স্ট্রিম করে ইউটিউবে। যাই হোক, এখান থেকে গল্প আবারও ফিরে আসে এর মূল চরিত্র নিংয়ের দিকে। দেখা যায় এখনও প্রতিনিয়তই উদ্ধারকর্মী টিমের সাহায্যে নিজের মেয়েকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে সে, যার প্রভাব পড়তে শুরু করে তার কাজকর্মেও। মেয়ে হারানোর শোকে নিজের কাজেও ঠিকমতো মনোযোগ দিতে পারে না নিং, যার কারণে এখন উপার্জন নিয়েও টানাটানি লেগে যায়। তাই এইসব কিছু বিবেচনা করে নিং তো এবার মোবাইলে লাইভ স্ট্রিম করতে শুরু করে, যেমন ফেসবুক, ইউটিউব। এখানে অনলাইনে কিছু প্রোডাক্ট রিভিউ করে সেগুলো বিক্রি করার চেষ্টা করবে। সে তো বিক্রি করছিল বিভিন্ন ব্র্যান্ডের মেকআপ, স্কিন কেয়ার এবং বিউটি টিপস এসব দিত। তাই এক রাতের ঘটনা, যথারীতির লাইভ স্ট্রিম অন করে নিজের কাজ করছিল নিং। তখনই হঠাৎ তার পেছনে থাকা পর্দাটা একা একাই যেন নড়ে চড়ে উঠল। বিষয়টা টের পায় নিং। সে তো উঠে সেখানে যায়, তবে সেখানে কিছুই দেখা যায় না। কিন্তু আমরা দেখতে পারি ঠিক তার পেছনে যেন তখন লাইট স্টিকের মাঝে এক মুহূর্তের জন্য দেখা যায় এক বৃদ্ধা চেহারার ভয়ঙ্কর একটা অবয়ব। তবে এবারের মতো ঘটনাটা সচক্ষে না দেখতে পাওয়াই নিং এই নিয়ে তেমন একটা বেশি ভাবে না। হ্যাঁ, পরের দিনের ঘটনা। আরও একটি দিন চলে গেল, তারা তো এখনও খুঁজে চলেছে এই উদ্ধারকারী টিম। কিন্তু আফসোস হলো যথারীতি সেদিনও নির্মলাকে কিন্তু খুঁজেই পাওয়া সম্ভব হলো না। তাই উদ্ধারকারী টিমের ক্যাপ্টেন নিংকে জানিয়েছিল, আমার মনে হয় আপনার মেয়েকে খুঁজে পাওয়া সম্ভব নয়। যদি তাকে পাওয়া যেত তাহলে আমরা পেয়ে যেতাম। হ্যাঁ, যদি সে সাঁতার জেনে থাকে তাহলে হয়তো সাঁতরে অন্য কোথাও চলে যেতে পারে। তবে নিংয়ের মনে ছিল এখনও দৃঢ় বিশ্বাস, কারণ তার মেয়ে এখনও মারা যায়নি, এটাই সে বিশ্বাস করে। এবার রাতের দৃশ্যে দেখা যায় এবার তার সাথে ঘটে যাওয়া এই ঘটনা সে নিজ লাইভ স্ট্রিমে শেয়ার করছিল। নিং এটা আশা করছিল যদি কেউ তার মেয়ের ব্যাপারে জেনে থাকে, মানে সে মিচিং, তাহলে তারা যেন জানিয়ে দেয় নিংকে। এভাবে নিংয়ের জীবন থেকে কেটে যায় আরও একটি বিষাদময় রাত। পরের দিন সকালে নিং নিজের মায়ের শেষকৃত্যের জন্য দোকান থেকে কিছু কাগজ প্রিন্ট করেছিল। এই দোকান থেকে নিং যাওয়ার ঠিক পরপরই সেখানে আসে তীর্থা, এবং দোকানদারের কাছে নিংয়ের ব্যাপারটা জানতে চাইলে দোকানদার নিংয়ের সাথে ঘটে যাওয়া তার দুঃখজনক ঘটনাটা তীর্থাকে জানিয়ে দিয়েছিল যে তার মেয়ে হারিয়ে গিয়েছে এবং তার মা মারা গেছে। কথাগুলো শুনেছিল তীর্থা। এবার তীর্থা দোকানদারকে বলে সাঁতার ক্লাসের স্টুডেন্টের জন্য কিছু ফর্ম লাগবে এবং সেগুলোর জন্য কপি করে দেওয়া হয়। তবে তখনই দোকানদার যেন এই ফর্মগুলোর দিকে তাকিয়েছিল। সেখানে তো নির্মলার ছবিও আছে, অর্থাৎ দুর্ঘটনার আগেও নির্মলাও কিন্তু তীর্থার সাঁতার ক্লাসের জন্য ভর্তি হয়েছিল, সাঁতার শেখার জন্য। এবার নির্মলা বুঝতে পারে এবং তার স্টুডেন্টই হারিয়ে গিয়েছে। এর জন্য নির্মলার হারিয়ে যাওয়ার ব্যাপারটা তীর্থাকে যেন খানিকটা ছুঁয়ে যায়। এদিকে নির্মলাকে খুঁজে না পাওয়ার আরও একটি দিন পেরিয়ে যায়। তাই সেদিন রাত্রে আরও একবার নিং লাইভ স্ট্রিমে বিষয়টা শেয়ার করেছিল যদি কোনো সাহায্য পাওয়া যায়। তবে এর রাত্রে প্রথমবারের মতো নিংয়ের চোখের সামনে ঘটে যায় একটি অপরাকৃত ঘটনা। লাইভ স্ট্রিমের মাঝেই তার সামনে রাখা ফোন স্টিকে রাখা ফোনটা যেন খুবই অস্বাভাবিকভাবে ঘুরতে শুরু করে, যাতে করে মারাত্মক ভয় পেয়ে যায় নিং। তার মার মতো একটু অবয়ব এখানে দেখেছিল এবং এসবের পেছনে তার মায়ের রেখে যাওয়া জিনিসের প্রভাব আছে এমনটা মনে করেছিল নিং। এজন্য তার মায়ের কর্মস্থল সে জাপানিজ ব্যক্তিটার বাসার ঠিকানা খুঁজে বের করেছিল নিং।
পরের দিনই সেখানে যায় নিং, কারণ সেখানে কাজ করার কারণে তার মা মিস্টার ট্যাটাশুয়ের কিছু কাপড় চোপড় বাড়িতে এনে রেখেছিল লন্ড্রি করার জন্য। তবে তিনি মারা যাওয়ায় সেই কাপড়গুলো আর ফেরত দেওয়া হয়নি। তাহলে সেগুলো ফেরত দিতে আর মায়ের শেষকৃত্যে সাহায্য করার কারণে ধন্যবাদ দিতে নিং মিস্টার ট্যাটাশুয়ের বাসায় এসে পড়ে। এবং এখানে মুভিতে প্রথমবারের মতো এই গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র মিস্টার ট্যাটাশু বাই জাপানিজ এন্ট্রি হয়। তিনি একজন জাপানিজ পদার্থবিদ। তাকে কাপড়গুলো ফেরত দিয়ে ধন্যবাদ জানায় নিং। এখন যেহেতু নিং বেকার, তাই তার মায়ের জায়গায় সে নিজেই কাজ করবে এই প্রস্তাব দিয়েছিল। এই জাপানিজ ব্যক্তি রাজি হয়। যথারীতি পরের দিন থেকে নিংকে এই বাড়িতে কাজ করতে আসার কথা জানিয়ে দেওয়া হয়। তবে অন্যদিকে পডকাস্টার তীর্থা সে দোকানে নিংকে দেখার পর থেকে তাকে যেন চোখে চোখে রাখতে শুরু করে, কারণ তীর্থা জানতে পেরেছিল নির্মালা নিংয়ের মেয়ে। তাছাড়া যেহেতু তীর্থা তার পডকাস্টে রহস্য রোমাঞ্চের গল্প শোনাতো এবং এগুলোর জন্য কন্টেন্ট প্রয়োজন, তাই নিংয়ের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোকে সে তার পডকাস্টে গল্প আকারে প্রেজেন্ট করতে চাচ্ছিল। তার মানে তীর্থা নিংকে ফলো করা শুরু করে এবং তার অনেক মুহূর্ত গোপনে ভিডিও রেকর্ড করতে থাকে, যেগুলো কন্টেন্টের জন্য খুবই প্রয়োজন হবে। এভাবেই চলতে চলতে তীর্থা সিদ্ধান্ত নিয়েছিল সে নিংকে একদিন তার পডকাস্টে আসার প্রস্তাব দিবে। লাইভ স্ট্রিমে এসে কথা বলবে তার মেয়ে কীভাবে হারিয়ে গিয়েছে, কারণ নিংয়ের ঘটনাটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই সুযোগ রয়েছে। তাই তো নিংয়ের সাথে দেখা করার জন্য তীর্থা একদিন তার বাসায়ও যায়, কিন্তু নিং তখন বাসায় ছিল না। তবে তীর্থা যখন দরজায় নক করেছিল, কেউ একজন একা একা যেন ভেতর থেকে দরজা খুলে দেয়। খানিকটা অবাক হয়ে তীর্থা ঘরে প্রবেশ করেছিল, তবে সেখানে ইকরামের সাথে নিংয়ের ছবি এবং নির্মালার ছবিও দেখতে পায়। এগুলো ফ্যামিলি ফটো ফ্রেম, যা দেখে সাথে সাথে তো তীর্থা ছবিগুলো তুলে রাখে। কিন্তু হঠাৎ একই সময় যেন পাশের রুম থেকে কারো যেন বমি করার আওয়াজ আসতে থাকে। তীর্থা মনে করেছিল হয়তো নিং এসেছে বাসায়, তাই তো সে ধীরে পায়ে সে রুমের দিকে এগোতে থাকে। বরং উপরে ছাদের ফুটো থেকে 1-2 ফোঁটা করে পানিও পড়ছে। তবে হঠাৎই সেখানে যেন পানির বদলে রক্ত গড়াতে শুরু করে। রক্ত পড়ছিল, যার কারণে মোটামুটি ভয় পেয়ে যায় তীর্থা। তীর্থা তো যখন সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু তখনই সে ছাদের উপর থেকে সে বৃদ্ধার ভয়াল চেহারা যেন নেমে আসে। এটা তো নিংয়ের মা। তীর্থাকে চিৎকার করে বলে যে, তুমি এখানে কি চাও? এত অদ্ভুত কিছু বলে মনে হয় জীবন বাঁচাতে তখনই দৌড় দিয়ে ঘরের বাইরে চলে যায় তীর্থা। এই ঘটনাটা যে কতটা সিরিয়াস এটা তীর্থা খুব ভালোভাবে বুঝতে পারে। এদিকে একই সময় যথারীতি মিস্টার ট্যাটাশুরের বাসায় কাজ করছিল নিং। কাজের এক ফাঁকে সে টেবিলে থাকা একটা ছোট মেয়ের ছবিও দেখেছিল, যা দেখে জাপানিজ জানাই এটা তার মেয়ের ছবি, যার নাম মিয়াকো। আজ থেকে 5 বছর আগে তার স্ত্রী তার মেয়েকে সহ আত্মহত্যা করেছিল। খুবই মর্মান্তিক ঘটনা। তাই তখন থেকে সে জাপানিজ ব্যক্তি এই ইন্দোনেশিয়াতে চলে এসেছিল, এখানেই থাকে। তবে জাপানিজ ব্যক্তির ভাষা কিন্তু নিং ভালো মতো বুঝছে না, এজন্য তার কথায় তেমন একটা ভ্রুক্ষেপ না করে সে তার নিজের কাজ করতে থাকে। তখনই নিং এখানে দেখতে পাই বাচ্চাদের খেলার জিনিস, যেটা কিনা কাগজ দিয়ে তৈরি। এর নাম হলো অরিগরি কেরেন। মিস্টার ট্যাটাশুর জানাই জাপানে এগুলোর অর্থ হলো আশা। আর কথিত আছে যে এগুলোর 1000টা বানাতে পারলে এবং যে বানাবে তার মনের আশা সত্য হবে। এইটুকু শুনে অবাক হয়ে যায় নিং। মেয়ের বেঁচে থাকার আশা তার মনে এখনও এতটা প্রবল যে এই যুক্তিহীন অযথা বিষয়টা তার কাছে সিরিয়াস বলে মনে হয়। তাই সেদিনে কাজ শেষ করে বেরিয়ে সে দোকানে যায় অরিগরি কেরেন বা খেলনা তৈরির কাগজ কিনে। তবে তখনই তার সাথে দেখা হয়ে যায় তীর্থার এবং তার পডকাস্টে আসার কথা জানায়, তাকে নিয়ে গল্প বলবে। নিং জানায় যে আমি তোমার পডকাস্টে আসবো ঠিক, তবে তোমাকে আমার সাথে 1000টা অরিগরি কেরেন বানাতে হবে। এই খেলনাটা বানিয়ে দিতে হবে 1000 পিস। নিংয়ের এমন অদ্ভুত শর্তে তীর্থা তো রাজি হয়ে যায়, কারণ তাকে পডকাস্টে নিতেই হবে, তাহলেই তো ভাইরাল হবে। তো এইভাবে দেখা যায় তারা দুজন মিলে রাতেই বানাতে থাকে এটা। এক পর্যায়ে তীর্থা ঘুমিয়ে গেল, নিং কিন্তু ঠিকই বানাতে থাকে। তবে ঠিক সেই সময় ঘরের মধ্যে আবদ্ধ থাকা একটা বিরুদ্ধ ভূত যেন ঝাপটে ধরে। টের পেয়ে দ্রুত ঘুম থেকে উঠে যায় তীর্থা এবং নিংকে সাহায্য করে তাকে মুক্ত করে। খুবই ভয়ঙ্কর একটা অদ্ভুত জিনিস। এই রাতটা পার হয় এবং পরের দিন সকাল। দেখা যায় পরের দিন দুজন মিলে সে নদীতে 1000টা অরিগরি কেরেন বা সে খেলনা ভাসিয়ে দেয়, যেমনটা ঠিক সে জাপানিজ ব্যক্তি ট্যাটাশুর বলেছিল। তারা কিন্তু 1000টা অরিগরি কেরেন বানিয়ে এখানেই ছেড়ে দেয়। নিংয়ের অবস্থা দেখে তীর্থা ভাবে যে সে যখন এমন ঠুনকো বিষয়ে বিশ্বাস করে, তাহলে সে একজন তান্ত্রিকদের শরণাপন্ন হলেও তো হতে পারে। হয়তো এমন করলে সে তার মেয়েকে খুঁজে পেলেও পেতে পারে। কোনো কবিরাজের কাছে যেতে হবে। তীর্থার এই বুদ্ধিটা খুবই মনে ধরেছিল নিংয়ের। তাছাড়া নিং কিন্তু তীর্থার লাইভ স্ট্রিমে গিয়েছিল। এই পডকাস্টে অনেক কথা শেয়ার করা হয়, অনেক দুঃখ বেদনার কথা বলেছিল। তো এইভাবে পডকাস্ট শেষ করার পর তার কথা মতো নিং তান্ত্রিকের শরণাপন্ন হয়েছিল। এই কবিরাজ ছিল তীর্থারই এক পরিচিত ছেলে বন্ধুর আত্মীয়। এই কবিরাজ নিংকে জানিয়েছিল তার মেয়েকে ফিরে পেতে হলে তার অতীতে করা পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। এই কথাটা শুনে নিং যেন আকাশ থেকে পড়ে। কবিরাজের মুখের এই কথাটা শুনে সর্বপ্রথম নিংয়ের মাথায় এসেছিল তার প্রথম স্বামী উইচাকের কথা।
অর্থাৎ সে যে গল্পের শুরুতে নিঙে চলে আসার পর এক লোকের গায়ে যখন আগুনে পুড়ে যাওয়ার দৃশ্য দেখেছিলাম, সে আর কেউ ছিল না, বরং সে ছিল নিঙের প্রথম স্বামী উইচাক, যে ছিল খুবই সৎ মানুষ। তবে ভালো মানুষ হলেও ঘর চালানোর মতো উপার্জন করতে পারছিল না, তাই নিং তাকে ছেড়ে দেয় এবং সেই শোকে এবং দুর্ঘটনাবশত উইচাক নিজে আগুনে পুড়ে যায়। তবে উইচাক কিন্তু তখনই পুড়ে মারা গিয়েছিল না, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। তাছাড়া নিং জাপানিজ ব্যক্তির কাছ থেকে বেতনের টাকা অগ্রিম নিয়েছিল এবং তাকে সাথে করে উইচাকের ঠিকানায় যায়। সেখানে গিয়ে দেখে উইচাকের শরীরের প্রায় পুরোটাই আগুনে পুড়ে ঝলসে গেছে। তাছাড়া নিং কিন্তু এখন এই অবস্থার জন্য নিজেকে দায়ী করে এবং তাকে ক্ষমা করে দিতে বলে। কিন্তু উইচাক জানায় যে আমি তোমাকে ক্ষমা করবো এই শর্তে তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে। জানলার ওপাশ থেকে এগুলো ভিডিও করতে থাকে তীর্থা। হাতে বালিশ নিয়ে উইচাকের ইচ্ছা পূরণের জন্য এগিয়ে আসে নিং, কিন্তু নিজ হাতে কাউকে এভাবে মারবে তাই সে বালিশ ছুঁড়ে ফেলে দেয়। সে তো মারতে পারে না, কিন্তু তখনই যেন পুরো ঘটনাটা আবারও যেন বিভৎস হয়ে যায়। নিং তাকে না মারায় উইচাক নিজে যেন খাট থেকে নিচে পড়ে যায়। তাছাড়া নিজের জিভ কামড়ে ধরে এবং নিজের মাথাকে আঘাত করে আত্মহত্যা করে ফেলে। চোখের সামনেই এই বিভৎস ঘটনা দেখে নিং এবং অপরদিকে জানালার ওপারে থাকা তীর্থা দুজনেই দেখে। এহেন ভয়াবহ অভিজ্ঞতা সঙ্গী করে দুজন বাড়ির পথে রওনা করেছিল। বাড়ির সামনে এসে সাহায্যের জন্য তীর্থাকে ধন্যবাদ জানিয়ে দেয় নিং। সে তো নিজে এখন বাড়ির পথ ধরে, কিন্তু এই রাত থেকেই নিংয়ের বাসায় থাকা সে অদ্ভুত জিনিসটা বা ভূতটা যেন আরও ভয়ানক হয়ে ওঠে। সে এবার উইচাকের অবয়ব নিয়েই নিংয়ের সামনে এসেছিল। এই সকল ভয়ঙ্কর ঘটনায় নিং তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে তো রাত্রে বাড়ি ছেড়ে দৌড়ে পালায়। নিং কিন্তু দৌড়ে চলে এসেছিল জাপানিজ ব্যক্তির বাড়িতে, এখানেই আশ্রয় নেয়। আর যথারীতি মেয়ের স্মৃতি আর সে ভয়ানক অবয়বের বিষয়গুলো এখনও তার মাথায় ঘুরতেই থাকে। এভাবে অনেক কষ্টে এই রাতটা অতিবাহিত করা হয়। পরের দিনের ঘটনা, জাপানিজদের বাসায় কাজ করছিল নিং। এরই মধ্যে সেখানে তীর্থা আসে। এখানে তীর্থা জানিয়েছিল নদীর পাড়ে একটা ডেড বডির সন্ধান পাওয়া গেছে। দ্রুত সেখানে যায় নিং, তবে গিয়ে দেখে বডিটা তার মেয়ে না, এটা তো ইকরাম, তার দ্বিতীয় হাজব্যান্ড। তখনই আবারও তান্ত্রিকের কাছে যায় নিং। তান্ত্রিক বলে তুমি ভুল পাপের প্রায়শ্চিত্ত করছো। এখানে তান্ত্রিক একটি অদ্ভুত কথা বলে যেটা খুবই কাকতালীয় এবং অবিশ্বাসযোগ্য। তান্ত্রিক জানায় ইকরামের অতিরিক্ত আত্মায়িত্ব তোমার মেয়েকে আটকে রেখেছে, তাই তোমাকে সে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে এবং এর জন্য কিছু রিচুয়াল করতে হবে। তাছাড়া কিছু জিনিস দিয়ে নদী শুদ্ধিকরণ করতে হবে। সুতরাং মেয়েকে খুঁজে পেতে সবকিছু করতে রাজি নিং। এভাবেই তান্ত্রিক তো রিচুয়াল শুরু করে, কিন্তু ফলাফল তো কিছুই হয় না। দীর্ঘ অনেক সময় রিচুয়াল করার পর আসলেই কোনো ফলাফল সে পায় না। এবার তান্ত্রিক এসে নিংকে হতাশ করে জানায় তোমার পাপের শাস্তি এটাই, তুমি তোমার মেয়েকে কখনো ফেরত পাবে না, এটাই তোমার পাপের শাস্তি। তার মানে বোঝা গেল এই তান্ত্রিকও একটা ধাপ্পাবাজ। তা তান্ত্রিকের কথা নিংয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে খুবই হতাশ হয়ে পড়েছিল। সে বুঝতে পারে যে তার মৃত্যু ছাড়া তার মেয়েকে খুঁজে পাওয়ার কোনোই উপায় নেই। মানে তান্ত্রিক এখানে বলেছিল যে নিং যদি মারা যায় তাহলে তার মেয়ে ফেরত আসবে। একটা বড় অদ্ভুত কথা। এই কথোপকথনের মধ্যেই ঠিক সেই সময় সব ঘটনার আসল গোমর যেন ফাঁস করতে থাকে বুদ্ধিমতী তীর্থা। সে কম্পিউটার ওয়েবসাইটে ঘেটে সে মিস্টার টেটাসুর এবং তার পরিবার নিয়েই যে কাহিনী সবাইকে বলে আসছে তা পুরোটাই মিথ্যা। মানে জাপানিজ যে ব্যক্তি নিংকে কিন্তু বলেছিল তার স্ত্রী এবং তার মেয়ে কিন্তু আত্মহত্যা করেছে, কিন্তু এটাই ছিল চরম মিথ্যা। এটাই তীর্থা প্রমাণ করল, কারণ তীর্থা তার ব্যাপারে খুবই ঘাটাঘাটি করেছে। এখানে বাস্তবতা হলো এই জাপানিজ টেটাসুর তার পরিবারকে হত্যা করেছে নিজেই। তাছাড়া নিজেকে বাঁচানোর জন্য সেই ঘটনাকে সুইসাইড বলে প্রমাণ করেছে। আর এই যে সবকিছু রিচুয়াল, আত্মা আর সেই তান্ত্রিকের সাজানো নাটক, মানে তারা দুজনে একটি চক্র যে এইসবের নাম করে নিংকে আসল ঘটনা থেকে ভুলিয়ে রাখত এবং এসবের জন্য টেটাসুরই তাদেরকে টাকা দিত। কিন্তু এখন প্রশ্ন আসতে পারে যে এই সব কিছু করার পেছনে আসলে টেটাসুরের উদ্দেশ্য কী? তাছাড়া এই মুভির মূল সাসপেন্স নির্মালা কোথায়? এই সব কিছুর উত্তর হলো নির্মালা আর কোথাও না, বরং মিস্টার টেটাসুর বা জাপানিজের কাছেই। আসলে নির্মালার সাথে এই জাপানিজ ব্যক্তির তার মেয়ের চেহারার এতটাই মিল ছিল যে সে নিংয়ের মেয়ে নির্মালাকেই নিজের মেয়ের জায়গায় ভেবে বসে। মানে সে একজন সাইকো। তাছাড়া একসময় নির্মালাকেই আপন মেয়ে হিসেবে দত্তক নিতে চায়। মনে আছে সে রাত্রের ঘটনা, যে রাত্রে নির্মালা ব্যথা পেয়েছিল, সেই রাতে টেটাসুর কাছ থেকে পালানোর সময় নির্মালার এই অবস্থা হয়েছিল এবং তার দাদি কিন্তু তড়িঘড়ি করে এই বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। এবং যখন তার দাদি তাকে নিয়ে চলে যাচ্ছিল তখন টেটাসুও তাকে ফলো করতে থাকে। তাছাড়া যখন তারা অ্যাক্সিডেন্ট করেছিল, অ্যাক্সিডেন্টের পর নির্মালাকে কিন্তু ওখান থেকে নিয়ে এসেছিল কিন্তু লুকিয়ে এই জাপানিজ ব্যক্তি। নির্মালা কিন্তু এই জাপানিজ ব্যক্তির ঘরের ভেতরে আছে, কিন্তু নিংকে কিন্তু ওই ঘরটায় কখনো ঢুকতে দেওয়া হয়নি। এজন্য নিং এই বাড়িতে কাজ করার পরও সে বুঝতেই পারেনি যে তার মেয়ে এখানেই আটক। যাই হোক, সব ঘটনা পরিষ্কার হওয়ার পর এখন টেটাসুর একটাই দাবি করে নির্মালাকে অফিসিয়ালি নিজের মেয়ে বলে গ্রহণ করা। মানে সে নির্মালাকে এখনও তার মেয়ে বলেই জানে। এই সকল ঘটনা যখন নিং জেনে গিয়েছিল, সে তার মেয়েকে উদ্ধার করতে এই জাপানিজ ব্যক্তির বাড়ি এসেছিল। কিন্তু মিস্টার টেটাসুর তো নিংকে বেঁধে ফেলে,
তাকে প্রচণ্ড মারধর করা হয়। দেখা যায় টেটাসুর এতটাই সাইকো, সে নিংয়ের হাত কেটে তার রক্তের টিপসই নিয়ে অ্যাডাপ্টেশন ফর্মে বসিয়ে দেয়। তীর্থা তো আগে থেকে সব জানতো, সে তো ছিল এখানে, কিন্তু তাকেও প্রচণ্ড মারধর করা হয়। তীর্থাকে অচেতন করে তাকে চেয়ারের সাথে বেঁধে ফেলা হয়। কিন্তু তখন শেষবারের মতো নিংয়ের শরীরে ভর করে সে বৃদ্ধাভূত। মনে হচ্ছে অদৃশ্য একটি শক্তি। এই অদৃশ্য শক্তি বলেই কিন্তু নিং পেরেছিল তার মেয়েকে ছাড়িয়ে আনতে এবং টেটাসুরকেও তাড়া করেছিল। এবং তার পিছে পিছে আবারও সে নদীর পাড়ে এসে পৌঁছায়, যেখানে ধস্তাধস্তির এক পর্যায়ে নিং ও টেটাসুয়া দুজনে কিন্তু পানিতে পড়ে গিয়েছিল। তীর্থা এসে নির্মলাকে জড়িয়ে ধরে স্বাভাবিক করে সান্ত্বনা দিয়েছিল। এখান থেকে এবার আস্তে আস্তে ঘটনা স্বাভাবিক হতে থাকে। ইকরামের মৃত্যুতে নিজের দায় স্বীকার করে আত্মসমর্পণ করেছিল নিং, যার ফলে তার 5 মাসের জেল হয় এবং শিশু অপহরণ করার চেষ্টার দায়ে এই জাপানিজ টেটাসুয়াকে মানসিক চিকিৎসালয়ে পাঠানো হয়। এভাবেই 5 মাস চলে যায়। 5 মাস পর যখন স্বাভাবিক হয়ে যায় ঘটনা, জেল থেকে ফিরে নিজের মেয়েকে ফিরে পায় নিং। নির্মলা আর তীর্থা খুব ভালো বন্ধু হয়ে উঠেছে এতদিনে। নিংও এসে বসেছিল এখানে সাঁতার ট্রেনিং সেন্টারে। তবে নিংকে সে উদ্ধারকর্মী টিমের একজন আবারও বিবাহের প্রস্তাব দেয়। তবে অতীত অভিজ্ঞতার দিকে তাকিয়ে নিং আবারও নতুন করে কোনো সম্পর্কে জড়াতে না করে দেয় একদমই। সে আর বিবাহই করবে না। এভাবে তীর্থা, নির্মলা আর নিং একসাথে একটা দারুণ পরিবারের মতো হয়ে ওঠে। প্রায়শ্চিত্তের ফল হিসেবে মেয়েকে ফিরে পেয়ে এভাবে শেষ হয় এই সিনেমাটি, অর্থাৎ পাপের প্রায়শ্চিত্তের এক রোমাঞ্চকর গল্প। তা কেমন লেগেছে ভিডিওটা জানিয়ে দিন কমেন্টে। ভালো লাগলে শেয়ার করিয়েন। এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।